অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির মধ্যে আমরা এক্সম্যানকে সবচেয়ে বেশি ব্রুটাল হতে দেখব। হ্যাঁ, আমি ঠিক বলছি, কিন্তু এর পিছনের কারণ কি? কেন তারা এতটা বেশি ব্রুটাল হবে? তাদেরকে কেউ বাধ্য করছে তাই, নাকি তারা নিজেরা বেঁচে থাকার জন্য এমনটা করছে? আবার তাদের প্রথম লক্ষ্য কি টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের ইউনিভার্স হবে, যেটাকে তারা ডুমসডে মুভির শুরুতে শেষ করে দিতে চায়? এসব কিছু নিয়ে কথা বলবো আজকে থিওরিভার্সের এপিসোডে। সো সিট বেল্ট লাগিয়ে ফেলো, কারণ আমরা ডিপ ডাইভ দিতে যাচ্ছি কিছু ক্রেজি থিওরিসের মধ্যে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, বাংলায় খুব কম ক্রিয়েটররাই মার্বেলের এই থিওরিসগুলোকে নিয়ে এভাবে একসাথে করে আপনাদের সামনে নিয়ে আসছে। তার মধ্যে আমার এই ছোট্ট চ্যানেল একটা। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিওকে লাইক করে অবশ্যই পাশে থাকেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এক্সম্যান বেশি শক্তিশালী নাকি অ্যাভেঞ্জার্স? তোমরা হয়তো বলবে দুদিকে এমন অনেক ক্যারেক্টার আছে যারা যে কোনো সময় ফাইটকে একদম ওয়ান সাইডেড করে দিতে পারে, কিন্তু ভাই সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা পরিষ্কার করে দিচ্ছে যে এক্সম্যান এমন কিছু করছে যা করতে গেলে হয়তো অ্যাভেঞ্জার্সও কেঁপে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই আপডেটটা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। আর কোথাও না কোথাও এটা মার্বেলের ভবিষ্যতে আসতে যাওয়া এক্সম্যান মুভিগুলোর সাথেও কানেক্টেড। এক্সম্যানের ভয়ঙ্কর অতীত। একটা রুমার ছড়িয়েছে যে এক্সম্যান ইউনিভার্স আমরা ভবিষ্যতে দেখতে যাচ্ছি সেটা সম্ভবত অনেক পুরনো একটা ইউনিভার্স হবে। সেখানে থাকা হিরোরা মানে এক্সম্যান আগেও অসংখ্য ইনকারশন সহ্য করেছে এবং সেগুলো থেকেও বেঁচে গিয়েছে। আর তারা ইনকারশন থেকে বাঁচার জন্য এমন একটা উপায় খুঁজে বের করেছে যে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দি ভেটারানস। মার্বেল মাল্টিভার্সে ইনকারশনকে আমাদের সামনে খুব সাম্প্রতিক একটি ঘটনা হিসেবে দেখানো হয়েছে। প্রথমবার এই শব্দটা আমরা শুনি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে, যখন রিড রিচার্ডস সংক্ষেপে এর ব্যাখ্যা দিয়েছিল। তারপর থেকে এই বিষয়টা খুব একটা দেখানো হয়নি, এমনকি লোকি সিরিজেও বিষয়টা সরাসরি ডিল করা হয়নি। কিন্তু এখন ভাবো, যদি এক্সম্যান বহু বছর ধরে এই ইনকারশনের সাথে লড়াই করে আসছে, তাহলে তারা কতটা অভিজ্ঞ হয়ে গিয়েছে। একটা উদাহরণ ধরা যায়, ধরো অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্টিভ রজার্স অতীতে থেকে যাওয়াটা একটা অ্যানোমালি ছিল। আর যদি ধরি এক্সম্যান মাত্র 1 বছর ধরে ইনকারশনের সাথে লড়ছে, তবুও সংখ্যাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ টাইমস রান আউট কমিক্সে দেখানো হয়েছে যে প্রতিটি ইনকারশনের পরে পরবর্তী ইনকারশন আরও দ্রুত ঘটে। প্রথমে কয়েক ঘন্টা, তারপর মিনিট, আর শেষ পর্যন্ত এমন সময় আসে যখন ইনকারশন একটার পর একটা ঘটতে শুরু হয়, মানে একদম র্যাপিড সাকসেশন। এই কারণে আমরা যে এক্সম্যানকে দেখতে যাচ্ছি তারা হবে ভীষণ অভিজ্ঞ, কারণ তারা একটা বা দুইটা নয়, অসংখ্য ইনকারশন দেখেছে। এই হিরোরা এভরিডে সানশাইন টাইপস হিরোস হবে না, তারা হবে ব্যাটল হার্ডেন্ড, যুদ্ধের মধ্যে বড় হওয়া হিরো। তাহলে প্রশ্নে আসে, এরা কি সত্যি হিরো? এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে তোমরা ভাবতে শুরু করবে, আমরা যে এক্সম্যান দেখতে যাচ্ছি তারা কি সত্যি ভালো মানুষ? ইনকারশন আসলে কিভাবে দেখায় সেটা আমরা একবার দেখেছিলাম সিনিস্টার স্ট্রেঞ্জের ইউনিভার্সে। ওইখানে আমরা দেখেছিলাম ইনকারশন আসলে বাস্তবতাকে ধীরে ধীরে একটা প্লেগের মতো ক্ষয় করে দেয়, সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকে, চারপাশে পড়ে থাকে খুলি ধ্বংসস্তূপ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখো, স্থির থাকতে হলে মানুষের মধ্যে এক ধরনের ইমোশনাল নামনেস তৈরি করতে হয়। আর ভাবো তো, যদি এক্সম্যান অসংখ্য ইনকারশন দেখে থাকে, তাহলে তার কতবার এই দৃশ্যের সাক্ষী হয়েছে। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ধ্বংসের জন্য এক্সম্যান নিজেরাই দায়ী হতে পারে, কারণ ইনকারশন থামানোর জন্য তাদের অন্য ইউনিভার্সের জীবন ধ্বংস করতে হবে। মানে তারা শুধু যুদ্ধ করবে না, বরং পুরো ইউনিভার্স ধ্বংস করে দেবে। এটা হবে এক ধরনের মাল্টিভার্সাল জেনোসাইড, আর সেটা ভুল করে নয়, বরং পুরো পরিকল্পনা করে। এক্সম্যান অন্য ইউনিভার্সের হিরো, এমনকি অ্যাভেঞ্জার্সদেরও হত্যা করতে পারে এবং তাদের সামনে পুরো ইউনিভার্স ধ্বংস করে দেবে। ভাবো তো, এটা করার জন্য একজনের মধ্যে কতটা নির্দয়তা থাকতে হবে। তাহলে কি তারা ওমেগা লেভেলের মিউট্যান্টস? এবার আসে এক্সম্যানের সবচেয়ে বড় শক্তির কথায়। মিউট্যান্টদের শক্তি অনুযায়ী একটা শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমেগা লেভেল মিউট্যান্টস, এর নিচে আছে আলফা লেভেল মিউট্যান্টস। এবার কিছু শক্তিশালী মিউট্যান্টদের নাম শুনে নাও। স্টর্ম, আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি বজ্রপাত দিয়ে বিশাল শক্তি তৈরি করতে পারে। চার্লস জেভিয়ার, তার সেরিব্রোর মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের মাইন্ড নিয়ন্ত্রণ করতে পারে সে। লিজিয়ন, পুরো গ্রহের অস্তিত্ব মুছে দিতে পারে। হোপ সামার্স, অন্য মিউট্যান্টদের শক্তি কপি ও বুস্ট করতে পারে এবং সে একসময় ফিনিক্স ফোর্সের হোস্ট ছিল। ভালকান, যে কোনো ধরনের এনার্জি নিয়ন্ত্রণ করতে পারে। আর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড জিন গ্রে, যার কাছে ফিনিক্স ফোর্স রয়েছে, যার সামনে একটা ইউনিভার্সও তুচ্ছ। আর ভুলে যেও না, সবচেয়ে শক্তিশালী রিয়েলিটি ম্যানিপুলেটরস ওয়ান্ডা ম্যাক্সিমফ এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকেও অনেক সময় মিউট্যান্ট হিসেবে ধরা হয়। এই কারণে এক্সম্যানের পক্ষে একের পর এক ইনকারশন থামানো সম্ভব। এটাও বোঝা যায় কেন মার্বেল এখনো মিউট্যান্টদের এত শক্তিশালীভাবে দেখাতে চাইছে, কারণ মাল্টিভার্স সাগা শেষ হওয়ার পর শুরু হবে মিউট্যান্ট সাগা। এবং খবর এসেছে যে এমসিইউতে আসা যাওয়া মিউট্যান্ট মুভির শুটিং সম্ভবত এই বছরের শেষে শুরু হতে পারে। তো এখন তোমরা বলো, তোমাদের মতে ইনকারশন থামানোর সময় এক্সম্যান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? তোমরা কি মনে করো, তারা তাদের ওমেগা লেভেল মিউট্যান্টসদেরকে একের পর এক ব্যবহার করবে, নাকি মাত্র 2-1 মিউট্যান্টে পুরো পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট? অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা নতুন প্লট লিক এখন ইন্টারনেটে বেশ ট্রেন্ড করছে। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা স্পয়লার ওয়ার্নিং দিতে চাই, তাই সাবধানে দেখো। আর হ্যাঁ, এই প্লটটা কিন্তু নিজে মার্ভেল স্টুডিওস শেয়ার করিনি,
তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাভেঞ্জার্স ডুমসডে শুরু হয় স্পাইডারম্যানের সেই ইউনিভার্স দিয়ে যেখানে আছেন টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান। এখানে তাকে দেখা যায় ডেডপুল এবং উলভারিনের সাথে লড়াই করতে। তাদেরকে এখানে পাঠানো হয়েছে বিস্টের বানানো একটি প্ল্যানেট কিলিং বম দিয়ে, যাতে করে তারা টবির আর্থকে ধ্বংস করতে পারে। সেখানে স্পাইডারম্যান হিউ জ্যাকম্যানের উলভারিনের সাথে লড়াই করে, কিন্তু তারপরও উলভারিন কোনোভাবে ডিভাইসটা সেট করতে সক্ষম হয়। বিস্ফোরণ হওয়ার সময় উলভারিন সেখানেই থেকে যায়, আর উলভারিন ও টবি স্পাইডারম্যান সেই আর্থে থাকা সব মানুষকে বাঁচানোর চেষ্টা করে। এরপর দৃশ্য কেটে যায় টনি স্টার্কের ফিনারেলে। ইনফিনিটি স্টোনগুলো ফিরিয়ে দেওয়ার আগে স্টিভ রজার্স এখানে অ্যান্টম্যান সহ কয়েকজন হিরোর সাথে কথা বলে। সে অতীতে ফিরে যায় এবং পেগি কার্টারের সাথে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে একটা সমস্যা তৈরি হয়, কারণ স্টিভের এখানে থাকা উচিত ছিল না, আর তার ছেলে জন্ম হওয়ার কথা ছিল না। এই সময় লোকে তাদের বাঁচার একটা পথ দেখায়। সে বলে সে তাদের এমন একটা ইউনিভার্সে নিয়ে যেতে পারে যেখানে তাদের অস্তিত্ব থাকবে না, যেখানে তাদেরকে কেউ চিনবে না, আর সেখানে তারা শান্তিতে থাকতে পারবে। এরপর আমরা দেখি ডক্টর ডুম দেখা করছে সুইস্টন এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডের সাথে। তারা একে অপরকে ভালোভাবে চেনে। ডুম বলে সে রিডের সাথে কথা বলতে এসেছে। সে তাদেরকে ইনকারশন সম্পর্কে সতর্ক করতে এসেছে এবং জানায় যে পরবর্তী টার্গেট তাদের ইউনিভার্স। তারা তাদের গ্রহ স্ক্যান করে এবং সেখানে স্টিভ ও তার পরিবারকে ডিটেক্ট করে। এরপর তাদের মুখোমুখি হয় স্টিভের সাথে, যে সেখানে প্রায় 1 দশক ধরে বসবাস করছে। সে ইতিমধ্যে ইনকারশন সম্পর্কে জানে এবং হিরোদের কথা শুনতে রাজি করায়। এরপর তারা যায় এক্সম্যানের ইউনিভার্সে, কিন্তু এক্সম্যানরা তাদের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়, কারণ তারা ইতিমধ্যে অনেক ইনকারশন থেকে বেঁচে গিয়েছে এবং এখন আর সহজে কাউকে বিশ্বাস করে না। রিড রিচার্ডস এবং ডক্টর ডুম তাদের সমাধান ব্যাখ্যা করে। তারা বলে প্রতিটি আর্থে 2টি করে বিশাল ক্যানন বানাতে হবে, যা ইউনিভার্সগুলোকে আলাদা করে রাখবে এবং ইনকারশন থামাতে পারবে। তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি আর্থে গিয়ে এই ক্যানন বসানোর পরিকল্পনা করে। এদিকে ডুম আসলে লোকির শক্তি চাই এবং স্টিভকে বলে তাকে লোকির কাছে নিয়ে যেতে। লোকির কার্ড ব্যবহার করে তারা টাইম ভেরিয়েন্ট অথরিটিতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সবাই মারা পড়ে আছে, আর লোকির হৃদয় তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে। স্টিভ তখন ডুমের মুখোমুখি হয়। ডুম তখন তার আসল পরিকল্পনা প্রকাশ করে। সে ইনকারশনগুলো করতে দেবে যাতে পুরো মাল্টিভার্স ধ্বংস হয়ে যায়। এরপর সে নিজের মতো করে মাল্টিভার্সকে আবার তৈরি করবে এবং তার মৃত পরিবারকে ফিরিয়ে আনবে। ডুম আরও জানায় স্টিভের উপস্থিতির কারণেই এই ইউনিভার্সে ইনকারশন শুরু হয়েছে, কারণ স্টিভ আসলে এই ইউনিভার্সের নয়, আর এর কারণে ডুমের পরিবারও মারা গিয়েছে। ডুম এতদিন ইনকারশন থামানোর চেষ্টা করছিল এবং সে সময় তার মুখ পুড়ে যায়। সে কারণে এখন সে আর্মার আর মাস্ক পরে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য ডক্টর ডুম স্টিভের ছেলেকে তার সামনে হত্যা করে। এরপর ডুম ঘোষণা করে যে অ্যাভেঞ্জার্স আসছে, তার লেটবিরাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। এরপর ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যান একসাথে লেটবেরিয়ার উপর আক্রমণ করে। থর তখন ওডিনের কাছে প্রার্থনা করে এবং ওডিন ভ্যালহালা থেকে একটি বিশাল সেনাবাহিনী পাঠায়। একটি বিশাল যুদ্ধ শুরু হয় এবং বিভিন্ন আর্থ একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ইউনিভার্সগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়, আর সবাই মারা যায়, শুধু ডুম ছাড়া। এখানে প্রকাশ পায় যে ডুম আগে থেকে লোকির শক্তি চুরি করে নিয়েছিল। সেই শক্তি ব্যবহার করে সে তৈরি করে ব্যাটেল ওয়ার্ল্ড। এখানে থাকা সব মানুষ মনে করে যে ব্যাটেল ওয়ার্ল্ডের আগেও তাদের কোনো জীবন ছিল না, তারা সবসময় এখানে বাস করত। আমরা তাদের সবাইকে এই ফেক রিয়েলিটিতে নতুন জীবনযাপন করতে দেখি, আর ডক্টর ডুম এখানে হয়ে ওঠে গড এম্পারার ডুম। তবে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি একটু সন্দিহান, কারণ চার্লস জেভিয়ার এবং বিস্ট নিজেদের বাঁচানোর জন্য অন্য কোনো ইউনিভার্স ধ্বংস করবে, এটা একটু অদ্ভুত শুনতে লাগে। তবু প্রায় সব মার্বেল ইনসাইডার্স বলছে যে এটা একটা লেজিট প্লট লিক, যদিও এখানে এখনো বড় কিছু পয়েন্ট মিসিং রয়েছে, কিন্তু যতটুকু আমরা শুনেছি সেটা বেশ লজিক্যাল এবং অ্যাকুরেট মনে হচ্ছে। তো গাইস, তোমাদের কাছে অ্যাভেঞ্জার্স ডুমসডের এই প্লট লিক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই প্লট লিকের কোন অংশগুলো তোমাদের কাছে বিলিভেবল আর কোনগুলো আনবিলিভেবল সেটাও বলতে ভুলবে না। ভিডিও ভালো লাইক অ্যান্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।